এবার দক্ষিণ লেবাননে 2 সাংবাদিক হত্যা করল ইসরায়েল, তাৎক্ষণিক প্রতিশোধ নিল হিজবুল্লাহ। আরো বিস্তারিত জানিয়ে দিব। হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঙ্কার ইসরায়েলের। এবার আল আকসা তুফান অভিযানে শরিক হয়েছে ইয়েমেন, হুঁশিয়ারি আনসারুল্লাহ নেতার। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত 15 জন। আরো জানিয়ে দিব, স্পাই স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া, আতঙ্কে প্রতিবেশীরা। হামাস ইসরায়েল সংঘাত নিরসনে যা বললেন শি জিনপিং ও পুতিন। এবার গাজায় আরো গুরুতর মানবিক সংকট এড়াতে একমত শি জিনপিং ও ম্যাক্রো। এবং সর্বশেষে জানিয়ে দিব, শেষ পর্যন্ত হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করতে বাধ্য হলো ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার দক্ষিণ লেবাননে 2 সাংবাদিক হত্যা করল ইসরায়েল, তাৎক্ষণিক প্রতিশোধ নিল হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননে আল মায়াদিন টিভি চ্যানেলের 2 সাংবাদিককে হত্যা করেছে দখলদার ইসরায়েল। আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, আজ তাদের টিভি চ্যানেলের একদল সাংবাদিকদের উপর বোমা ও গুলিবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এর ফলে 2 জন সাংবাদিক শহীদ হন। তারা হলেন রিপোর্টার ফারা ওমার ও ক্যামেরা পারসন রবিউল মামারি। এর আগেও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় 1 লেবাননি সাংবাদিক শহীদ হয়েছেন। এ নিয়ে গাজা ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় 60 জনের বেশি সাংবাদিক শহীদ হলেন। এদিকে লেবাননি সাংবাদিক হত্যার তাৎক্ষণিক জবাব দিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। অবৈধ ইহুদি বসতি আল মানার কাছাকাছি একটি সামরিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ওই ভবনে ইসরায়েলি সামরিক বাহিনীর গুপ্তচর ইউনিটের সদস্যরা অবস্থান করছিল। সেখানে নিখুঁতভাবে আঘাত হানে 2টি গাইডেড মিসাইল। ক্ষেপণাস্ত্র 2টির নিখুঁত আঘাতের কারণে বলা হচ্ছে ভবনে অবস্থানকারী ইহুদিবাদীদের সবাই প্রাণ হারিয়েছে। এছাড়া 2 সাংবাদিক হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের হামাস। সূত্র পার্স টুডে। এদিকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঙ্কার ইসরায়েলের। অবশেষে 4 দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরায়েল সরকারের পক্ষ থেকে বুধবার বলা হয়েছে, শিশু ও নারী সহ 50 জন জিম্মির মুক্তির বিনিময়ে 4 দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। তবে ইসরায়েল সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জিম্মি চুক্তি হলেও তারা হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে। টাইমস অফ ইসরায়েলের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এদিকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হলেও কখন থেকে এটি শুরু হবে তা নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। তবে এই চুক্তির মধ্যস্থতাকারী কাতারের পক্ষ থেকে বলা হয়েছে, এটি 24 ঘন্টার মধ্যে ঘোষণা করা হবে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, দেশটির সরকার সব জিম্মিকে দেশে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। তাতে আর বলা হয়েছে, সরকার লক্ষ্য অর্জনের একটি রূপরেখা অনুমোদন করেছে এবং সেই অনুযায়ী নারী ও শিশুদের সমন্বয়ে আগামী 4 দিনে মুক্তি পাবে অন্তত 50 জন জিম্মি। এ সময় যুদ্ধে বিরতি দেওয়া হবে। পাশাপাশি ইসরায়েল সরকার বলেছে, এর বাইরে অতিরিক্ত প্রতি 10 জিম্মির মুক্তির জন্য একদিন করে যুদ্ধবিরতি থাকবে। এতে আর বলা হয়, ইসরায়েল সরকার আইডিএফ ও নিরাপত্তা সংস্থাগুলো সব জিম্মিকে মুক্ত করতে, হামাস নির্মূলে এবং গাজা থেকে ইসরায়েলের প্রতি নতুন কোনো হুমকি আসবে না এমনটা নিশ্চিতে যুদ্ধ চালিয়ে যাবে। এবার আল আকসা তুফান অভিযানে শরিক হয়েছে ইয়েমেন, দাবি আনসারুল্লাহ নেতার। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, লোহিত সাগর থেকে তারা ইসরায়েলের যে জাহাজ আটক করেছেন সেটি ছিল অবরুদ্ধ গাজা উপত্যকা ইহুদিবাদী বর্বরতার বিরুদ্ধে ইয়েমেনি নৌবাহিনীর প্রথম প্রতিক্রিয়া মাত্র। আনসারুল্লাহ আন্দোলনের পলিটিক্যাল ব্যুরোর সদস্য হাজেম আল আসাদ এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি আল আরাবি আল জাদিদ পডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ইয়েমেনের নৌবাহিনী ধারাবাহিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে এবং রোববারে জাহাজ আটকের ঘটনা ওই ধারাবাহিকের প্রথম পর্ব মাত্র। ইয়েমেন ফিলিস্তিনি যোদ্ধাদের শুরু করা আল আকসা তুফান অভিযানের অংশ হিসেবে কাজ করছে বলে তিনি জানান। গত রোববার ইয়েমেনের নৌবাহিনী লোহিত সাগর থেকে 52 জন ক্রু সহ ইসরায়েলি মালিকানাধীন একটি জাহাজ আটক করে। ইসরায়েল গণমাধ্যম স্বীকার করেছে, এই অবৈধ রাষ্ট্রের একজন ধনকুবের গ্যালাক্সি লিডার নামক জাহাজটির মালিক। ইয়েমেনের হুতি যোদ্ধারা এর আগে চলতি মাসের গোড়ার দিকে ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে এবং সেই সব হামলা ছিল ইয়েমেনের পক্ষ থেকে
গাজা যুদ্ধে অংশগ্রহণের প্রথম সামরিক পদক্ষেপ। তবে নৌবাহিনীর পক্ষ থেকে এই প্রথম ইসরায়েল বিরোধী কোনো পদক্ষেপ নেওয়া হলো। আল আসাদ আরো বলেন, ইহুদিবাদীদের গাজা বিরোধী যুদ্ধে তারা সংশ্লিষ্ট হওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন তা সম্পূর্ণভাবে ইয়েমেনের নিজস্ব সিদ্ধান্ত। তবে এই ব্যাপারে মধ্যপ্রাচ্য জুড়ে যে প্রতিরোধক তৎপর রয়েছে তার সঙ্গে কিছুটা সমন্বয় করা হয়েছে। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত 15 জন। গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলীয় খান ইউনিসের একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় অন্তত 15 জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরো 22 জন। গাজায় যুদ্ধবিরতি চুক্তির আলোচনার মধ্যেই মঙ্গলবার রাতে এই হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। বুধবার আল জাজিরা টিভিতে এই আবাসিক ভবনের ভিডিও প্রচার করা হয়েছে। এতে দেখা গেছে কয়েকটি শিশুর মরদেহ বিছানার চাদর দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে। ভবনের অন্য বাসিন্দারা ধ্বংসস্তূপের মধ্যে নিখোঁজ ব্যক্তিদের খুঁজছেন। হামাসের সঙ্গে সম্পৃক্ত বার্তা সংস্থা শেহাবের পক্ষ থেকে টেলিগ্রাম অ্যাপে দেওয়া একটি পোস্টে বলা হয়েছে, হতাহত ব্যক্তিদের নাসের হাসপাতালে নেওয়া হয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলে অতর্কিত বোমা হামলা চালায় হামাস। এতে ইসরায়েলের 1200 মানুষ নিহত হয়। এছাড়াও দেশটির 240 জিম্মিকে বন্দী করে নিয়ে যায় হামাস। অন্যদিকে হামাসের এই হামলার জবাবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 1.5 মাসেরও বেশি সময় ধরে অনবরত বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, এখন পর্যন্ত ইসরায়েলি বোমা হামলায় গাজায় 14,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে 5,500-এর বেশি শিশু আর নারীর সংখ্যা 3,000 ছাড়িয়েছে। এছাড়াও চলমান এই সংঘাতে 33,000-এরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। এবার স্পাই স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। আতঙ্কে প্রতিবেশীরা। 2 দফায় ব্যর্থতার পর আবারও স্পাই বা নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে উত্তর কোরিয়া। বিষয়টি আনুষ্ঠানিকভাবে জাপানকে জানিয়েছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য বলছে, বুধবার থেকে আগামী 1 ডিসেম্বরের মধ্যে যে কোনো সময় এই নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে উত্তর কোরিয়া। চলতি বছর এ নিয়ে তৃতীয়বারের মতো নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা চালাবে পিয়ংইয়ং। আগের 2 দফা চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এছাড়া জাতিসংঘের নিয়ম অনুসারে কক্ষপথে কোনো ধরনের গোয়েন্দা বা নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার লঙ্ঘন। মঙ্গলবার জাপান কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর কোরিয়া টোকিওকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে তারা পীত সাগর ও পূর্ব চীন সাগর বরাবর এই স্যাটেলাইট উৎক্ষেপণ করবে। এমন তথ্য সামনে আসার পর এরই মধ্যে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ওই অঞ্চলে থাকা বিভিন্ন ধরনের নৌযানকে সতর্ক থাকতে বলেছে। এদিকে উত্তর কোরিয়ার পক্ষ থেকে জাপানকে বিষয়টি জানানোর পরপরই দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা পিয়ংইয়ং এর এমন প্রচেষ্টার নিন্দা জানিয়েছেন। পাশাপাশি তিনি যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য দেশের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। হামাস ইসরায়েল সংঘাত নিরসনে যা বললেন জিনপিং ও পুতিন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত নিরসনে আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আহ্বান জানিয়েছে চীন। মঙ্গলবার উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর জোট ব্রিক্স এর এক ভার্চুয়াল সম্মেলনে এই আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ব্রিক্স ব্লকের ভার্চুয়াল সম্মেলন আয়োজন করে দক্ষিণ আফ্রিকা। সম্মেলনে অংশ নেন সদস্য দেশ ব্রাজিল, রাশিয়া, চীন ও দক্ষিণ আফ্রিকার নেতারা। ইসরায়েল হামাস সংঘাতে ব্লকের পক্ষ থেকে সাধারণ প্রতিক্রিয়া জানাতে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, ফিলিস্তিন প্রশ্নে ন্যায্য সমাধান ব্যতীত মধ্যপ্রাচ্যে কোনো শান্তি ও নিরাপত্তা দীর্ঘমেয়াদী হবে না। তিনি আরো বলেন, চীন একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন আহ্বান করছে যা শান্তির জন্য আন্তর্জাতিক ঐকমত্য গড়ে তুলতে আরো বেশি কর্তৃত্বপূর্ণ হবে। শি জিনপিং বলেন, এই সম্মেলন ফিলিস্তিন প্রশ্নে একটি বিস্তৃত, ন্যায্য ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য কাজ করবে। চীনা প্রেসিডেন্ট আরো বলেন, ফিলিস্তিন ইসরায়েল সংঘাত শুরুর পর চীন সক্রিয়ভাবে শান্তি আলোচনা ও যুদ্ধবিরতির জন্য কাজ করে যাচ্ছে। গাজার মানবিক দুর্ভোগ কমাতে বেইজিং মানবিক সহযোগিতা দিয়েছে। সম্মেলনে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের একটি রাজনৈতিক সমাধানের জন্য আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সমাধানে পৌঁছানোর জন্য আঞ্চলিক দেশ ও ব্রিক্স সদস্যদের অন্তর্ভুক্ত করা যায় বলে মন্তব্য করেন তিনি। সেই সঙ্গে পুতিন আবারও মধ্যপ্রাচ্য সংকটের জন্য যুক্তরাষ্ট্রের ব্যর্থ নীতিকে দায়ী করেছেন। গাজায় আরো গুরুতর মানবিক সংকট এড়াতে একমত শি জিনপিং ও ম্যাক্রো। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সোমবার একটি ফোন কলে ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন। আলোচনায় তারা গাজায় আরো গুরুতর মানবিক সংকট এড়াতে সম্মত হয়েছেন বলে বেজিং এর রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি জানিয়েছে। সিসিটিভি জানিয়েছে, দুই রাষ্ট্রপ্রধান ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাতের বিষয়ে
মতামত বিনিময় করেছেন। উভয়ে মনে করেন ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যকার পরিস্থিতি আরো অবনতি এড়াতে, বিশেষ করে আরো গুরুতর মানবিক সংকট এড়াতে বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। ফোন কলটি ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোনার চীন সফরের কয়েকদিন আগে এসেছে। গাজা সংঘাতে উত্তেজনা কমানোর লক্ষ্যে সোমবার ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইন্দোনেশিয়া, মিশর, সৌদি আরব ও জর্ডানের শীর্ষ কূটনীতিকদের একটি প্রতিনিধি দল বেজিং এ বৈঠক করেছেন। সিসিটিভি অনুসারে শি ও ম্যাক্রোর সাধারণ উদ্বেগের আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয়ে যোগাযোগ বজায় রাখার পাশাপাশি বিশ্বে শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখতে সম্মত হয়েছেন। তাদের মতে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে পুনরাবৃত্ত সংঘাত সমাধানের মৌলিক উপায় হলো দুই রাষ্ট্র সমাধান। শেষ পর্যন্ত হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করতে বাধ্য হলো ইসরায়েল। ৪৬ দিন অবিরাম বোমা বর্ষণ সত্ত্বেও শেষ পর্যন্ত ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করতে বাধ্য হয়েছে। মানবতার শত্রু ইসরায়েল ইহুদিবাদী মন্ত্রিসভা গত রাতে চুক্তির খসড়া নিয়ে বৈঠক শুরু করে এবং দীর্ঘ ৬ ঘন্টা বৈঠক শেষে ভোর রাতে চুক্তিটি অনুমোদন করে। চুক্তিতে বলা হয়েছে ইসরায়েলি কারাগারে আটক ১৫০ জন ফিলিস্তিনি নারী ও শিশু বন্দির মুক্তির বিনিময়ে হামাস তাদের হাতে আটক ৫০ ইসরায়েলি নারী ও শিশুকে মুক্তি দেবে। সেই সঙ্গে ৪ দিন অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি পালিত হবে, অর্থাৎ ইসরায়েল বা প্রতিরোধ যোদ্ধারা কেউ কারো বিরুদ্ধে হামলা করবে না। যেসব ইসরায়েলি নারী ও শিশু মুক্তি পেতে যাচ্ছে তাদের মধ্যে ৩০টি শিশু, তাদের ৮ জনের ৮ মা এবং আরো ১২ নারী রয়েছেন। মার্কিন গণমাধ্যম বলেছে এই ৫০ জনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩ নাগরিক রয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর দাবি করেছে এরপর হামাস প্রতি ১০ জন করে অতিরিক্ত বন্দীকে মুক্তি দিলে তার বিনিময়ে একদিন করে যুদ্ধবিরতি বাড়ানো হবে। তবে এর বিনিময়ে কোনো ফিলিস্তিনি বন্দী মুক্তি পাবে কিনা তা বলেনি ওই দপ্তর। ওই দপ্তর আরো দাবি করেছে চুক্তি অনুযায়ী এখনো যেসব ইসরায়েলি বন্দী মুক্তি পায়নি তাদের সঙ্গে রেড ক্রসের কর্মকর্তারা দেখা করতে পারবেন। নেতানিয়াহুর দপ্তরের এসব দাবি সম্পর্কে হামাস কোনো মন্তব্য করেনি। তবে হামাসের পক্ষ থেকে বন্দী বিনিময় ও ৪ দিনের যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।